এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উম্মে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করুন। লিলি হাঁ করে কিছু বলার পূর্বেই ববি ফট করে লিলির ঠোঁটজোড়া দখল করে নিল। চোখ বুঝে লিলি উত্তেজনায় গা ভাসালো। খানিক বাদে পরের দিন সকাল 8টা। লিলি অনেক পূর্বেই ঘুম থেকে উঠে কিচেন রুমে নাস্তা তৈরির প্রয়াসে কোমর বেঁধে লেগে পড়েছে। জিনি আহমেদ আজ এখনও ঘুমাচ্ছেন। শরীর ঝিমঝিম করছে ওনার। শোয়া থেকে যেন কিছুতেই উঠতে পারছেন না। লিলি ওনাকে রেস্ট করতে বলে এলো। কিচেনের দিকটা সে নিজ হাতে সামলে রাখার আশ্বাস দিয়ে এলো। সাহেরা খাতুন তো এই জন্মে সকাল 9টার আগে ঘুম ভেঙে উঠতেই পারেন না। ফজরের নামাজ পড়ে যে উনি ঘুমোবেন, সেই ঘুম ভাঙবে ওনার সকাল 9টা তো 10টায়। পরোটা ভেজে লিলি আলু ভাজি এবং ডিম ভেজে বাড়ির কাজের বুয়াকে দিয়ে ডাইনিং টেবিলে সার্ভ করে দিল। ঘড়ির দিকে তাকিয়ে লিলি হন্তদন্ত হয়ে রুমে এগিয়ে এলো। ববি এখনও একইভাবে নাক টেনে ঘুমাচ্ছে। আজ থেকে যে তার সাইডের কাজ শুরু তা একদম ভুলে গেছে সে। লিলি রাগী ভাব নিয়ে তেড়ে এসে ববির পাশ ঘেঁষে বসে ঘুমন্ত ববির নাক টেনে রাগে গিজগিজ করে বলল, এই ববি। নাক টেনে রাখার ফলে ববির শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। ঘুমের মধ্যে সে খুক খুক করে কেশে এক ঝটকায় লিলির হাতটা সরিয়ে ফট করে চোখ জোড়া খুলে তেজি দৃষ্টি নিক্ষেপ করে লিলির দিকে তাকালো। লিলি যেন কিছুতেই ববির এই খরতর দৃষ্টি উপেক্ষা করতে পারছে না। পরপর কতগুলো শুকনো ঢোক গিলে লিলি কাঁপা স্বরে বলল, সরি, বুঝতে পারিনি। ববি আচমকা লিলিকে হ্যাচকা টান দিয়ে তার বুকের উপরে ছিটকে ফেলে হাসতে পিষ্টে লিলিকে আঁকড়ে ধরে প্রশ্নবিদ্ধ চোখে বলল, ঘুমের ঘরেই মেরে ফেলতে চাও নাকি আমাকে? লিলি নির্বাক ভঙ্গিতে চেয়ে আছে ববির দিকে। স্তব্ধ অবস্থায় তার চোখের পলকও পড়ছে না। হঠাৎ করেই যেন কোথাও একটা হারিয়ে গেছে সে। বোধহয় গভীর বিষাদে তলিয়ে আছে সে। ববি ভ্রুযুগল কুঁচকে কৌতূহলী স্বরে বলল, হলোটা কি? হঠাৎ নিশ্চুপ হয়ে গেলে কেন? লিলি প্রচণ্ড জেদ দেখিয়ে ববির থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টায় অটল হয়ে বলল, কখনো টাচ করবেন না আমায়, একদম না। এমনকি আমার সাথে কোনোরূপ কথা বলারও চেষ্টা করবেন না। আই টোল্ড ইউ, ওকে? এনার্জি ফল করে লাভ আছে? পারবে তুমি আমার সাথে? লিলি একরোখা ভাব নিয়ে বলল, অবশ্যই পারবো। রাগ হলে আমি সব পারি, সব। ববি উৎসুক স্বরে বলল, তার মানে আমাকেও মেরে দিতে পারবে? ভয়ঙ্করভাবে ক্ষিপ্ত হয়ে লিলি চোয়াল শক্ত করে ববির ডান হাতটায় দাঁতের সমস্ত শক্তি দিয়ে জোরে একটা বাইট বসিয়ে দিল। ছাড়ুন বলছি, ছাড়ুন। ব্যথায় কুকিয়ে উঠে ববি অনেকটাই নিরুপায় হয়ে লিলিকে ছেড়ে দিল। লিলি ছাড়া পেয়ে রুম থেকে প্রস্থান নিচ্ছে আর রাগান্বিত স্বরে পেছন থেকে ববিকে উদ্দেশ্য করে বলছে, তাড়াতাড়ি উঠুন, 9টায় সাইডে যেতে হবে। হাতের যন্ত্রণা উপেক্ষা করে ববি ভীষণ উদ্গ্রীব হয়ে লিলিকে পেছন থেকে ডেকে বলল, একবার শুনে যাও বউ, ও বউ। লিলি পেছনে কর্ণপাত না করেই হম্বিতম্বি হয়ে ড্রয়িং রুমে চলে এলো। ববি দৃষ্টি ফিরিয়ে বাইটের দাগটায় হাত দিয়ে কাঁদো কাঁদো স্বরে বলল, দাগ বসে গেছে, 4টা দাঁতের দাগ বসে গেছে। ভয়ঙ্কর হিংস্র এই মেয়ে, ভীষণ ভয়ঙ্কর। একই মুখভঙ্গি নিয়ে ববি বিছানা ছেড়ে নেমে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। আধা ঘন্টার মধ্যে ফ্রেশ হয়ে ববি ওয়াচটা পুরো ড্রেসিং টেবিলে ঘেটেও পেল না। রকচটা ভাব নিয়ে আলমারি, ওয়ার্ড্রব, বিছানা সব ওলটপালট করে দিল। বারংবারই সে হতাশ হলো। ভীষণ ক্ষিপ্ত হয়ে ববি রুম থেকে প্রস্থান নিয়ে কিচেন রুমের কাছটায় দাঁড়িয়ে লিলিকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল, লিলি, আমার ওয়াচটা কোথায়? লিলি হম্বিতম্বি হয়ে কিচেন থেকে বের হয়ে ববির মুখোমুখি দাঁড়িয়ে বলল, ড্রেসিং টেবিলেই তো ছিল। ড্রেসিং টেবিল, আলমারি, ওয়ার্ড্রোব সব জায়গা খোঁজা হয়ে গিয়েছে, কোথাও ঘড়িটা নেই। ওকে?
ববিকে ক্রস করে লিলি দ্রুত পায়ে হেঁটে রুমে প্রবেশ করলো। ববি চেলচেলিয়ে রুমে ঢুকে হুট করেই দরজার খিলটা আটকে লিলিকে পেছন থেকে চাপটে ধরে লিলির ঘাড়ে মুখ ডুবিয়ে আহ্লাদি স্বরে বলল। বউ সরি। লিলি কপাল কুঁচকে ববির প্রতিবিম্বের দিকে তাকিয়ে প্রশ্নবিদ্ধ চোখে বলল। তার মানে সবটাই নাটক ছিল? ওয়াচটা আপনি ঠিকই খুঁজে পেয়েছেন? ববি সিরিয়াস হয়ে বলল। সত্যি বলছি, খুঁজে পাইনি। দেখো, রুমের সব আসবাবপত্র এলোমেলো। খুব খুঁজেছি, তবে পাইনি। লিলি হাঁসফাঁস করে বলল। তাহলে ছাড়ুন, খুঁজতে দিন ঘড়িটা। ঘাড়ে নাক দিয়ে স্লাইড করে ববি ঘোর লাগা স্বরে বলল। খুঁজতে হবে না, মনে পড়েছে ঘড়িটা কোথায়। লিলি পরম আবেশে চোখ জোড়া বুজে কপাল কুঁচকে বলল। কোথায়? আফনানের রুমে ভুলবশত ফেলে এসেছি। লিলি ফট করে চোখ জোড়া খুলে বলল। কি যে করেন না আপনি! ববি আচমকা লিলির ঘাড়ে সজোরে একটা বাইট বসিয়ে লিলিকে ছেড়ে হাড় চোখে লিলির দিকে তাকালো। লিলি ঘাড়ে হাত দিয়ে ব্যথায় কুকি উঠে ববির দিকে তাকিয়ে বলল। এর জন্যই আপনি আমাকে রুমে ডেকেছেন, তাই না? রিভেঞ্জ নেওয়ার জন্য? ববি বাঁকা হেসে বলল। টিথ ফর টেথ, ওকে। লিলি রাগে গজগজ করে রুম থেকে প্রস্থান নিল। লিলির যাওয়ার পথে তাকিয়ে ববি হুহা করে হেসে বলল। রাগ ভাঙাবো না এখন, কিছুতেই না। প্রফুল্ল মোড নিয়ে ববি চুলটা সেট করে ড্রয়িং রুমে চলে এলো। তন্মধ্যেই বাড়ির সবাই ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট করতে বসে পড়ল। ববি গোমরা মুখে নাস্তা সেরে কোনো কারণে রুমের দিকে পা বাড়াতেই খায়রুল আহমেদ পেছন থেকে ববিকে ডেকে উচ্চস্বরে বললেন। সময় নেই আর ববি রুমে যাওয়ার। সাইটে যাওয়ার সময় হয়ে গেছে। ইঞ্জিনিয়াররা সেই কখন থেকে বসে আছে, নন স্টপ কল করেই চলছে। সো সরি ববি, তোমাকে এখনই যেতে হবে। ববি ডায়ে বায়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। ড্রয়িং রুম থেকে প্রস্থান নেওয়ার পূর্বে ববি ডাইনিং টেবিলে মুখ ফুলিয়ে বসে থাকা লিলির দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে দ্রুত পায়ে হেঁটে বাড়ি থেকে প্রস্থান নিল। রাত 10টা। ববি ভীষণ ক্লান্ত হয়ে সাইড থেকে ফিরেছে মাত্র। লিলি অগোছালো হয়ে বেডের একপাশে উপুর হয়ে ঘুমিয়ে আছে। প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ববির শার্টের বাটনগুলো এক এক করে খুলে রুমের দরজাটা আটকে লিলির পাশে বসে লিলিকে খুব জোরে ঝাঁকিয়ে বলল। লিলি, এই লিলি। পিটপিটে চোখে লিলি ববির দিকে তাকিয়ে ঘুম জড়ানো স্বরে বলল। কি হলো? হ্যাঁ, তো জোরে চেঁচাচ্ছেন কেন? বুঝলাম না, পড়াশোনা থেকে তোমার মনোযোগ এত জঘন্যভাবে উঠে গেল কেন? রাত জেগে না পড়ে তুমি নাক টেনে ঘুমাচ্ছ। লিলি আধো স্বরে বলল। ম্যাথ করছি তো, থিওরিগুলোও পড়ে রেখেছি। আপনার সমস্ত পড়ন কমপ্লিট ববি। একটু আগেই ডিনার করে শুলাম মাত্র, এর মধ্যেই আপনি চলে এলেন? ববি ভ্রুযুগল উঁচিয়ে বলল। শিওর? বিশ্বাস না হলে নিজেই চেক করে দেখে নিন না। ফ্রেশ হয়ে এসেই পড়া ধরছি, তখন বোঝা যাবে তুমি কতটা সত্যি বলছো। লিলি দীর্ঘ একটা হামি তুলে ডায়ে বায়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। হন্তদন্ত হয়ে ববি লিলির পাশ থেকে উঠে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। শোয়া থেকে উঠে লিলি কাপড়টা ঠিক করে ঘুম জড়ানো চোখে পড়ার টেবিলে বসলো। কিছু সময়ের মধ্যে ববি ওয়াশরুম থেকে বের হয়ে ভেজা আদলেই পড়ার টেবিলে বসলো। লিলি হাত বাড়িয়ে ম্যাথ খাতাটা ববির দিকে এগিয়ে দিল। ববি খুব সূক্ষ্মভাবে ম্যাথটা যাচাই বাছাই করে বড় একটা রাইট এঁকে দিল ম্যাথটায়। লিলি প্রফুল্লিত হাসিতে ববির দিকে তাকালো। পরপর সবকটা থিওরি ববি মুখস্থ রূপে লিলির মুখ থেকে আদায় করলো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ লিলিকে ভালোভাবে বুঝিয়ে ববি পড়ার পর্ব এখানেই শেষ করলো। রাত 11:30। ববি লিলিকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করছে। কিছুতেই যেন তার চোখে ঘুম ধরা দিচ্ছে না, অথচ অন্যদিকে লিলি গভীর ঘুমে লিপ্ত। লিলির ঘুমন্ত মুখটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে ববি নিজেও এক পর্যায়ে ঘুমের দেশে তলিয়ে গেল। দুজনেই আপাতত গভীর ঘুমে মগ্ন। 4 দিন পর
মে মাসের 31 তারিখ আজ। লিলির রেজাল্ট পাবলিশ হবে বেলা 11টায়। দুশ্চিন্তায়, উদ্বিগ্নতায়, আতঙ্কতায় গত একদিন পূর্ব থেকেই লিলির ঘুম, নিদ্রা, খাওয়া দাওয়া, বাড়ির সব কাজ একেবারে উচ্ছন্নে গেছে। চারিদিকে ফজরের আজান পড়তেই লিলি ঘুম ভেঙে উঠে ফ্রেশ হয়ে প্রথমে ধীরে সুস্থে একান্ত মনে ফজরের নামাজটা আদায় করে নিল। মোনাজাতে ভালো একটা রেজাল্টের আশায় কিছুক্ষণ ফুপিয়ে কাঁদল। নামাজ শেষে তসবি হাতে নিয়ে লিলি রুম থেকে বের হয়ে বাড়ির আঙিনা জুড়ে কিছুক্ষণ পায়চারি করলো। সকাল 7টা বাজতেই লিলি রুমে প্রবেশ করে ববির পাশ ঘেঁষে শুয়ে পড়ল। বিছানায় কারোর অবাধে নড়াচড়ার অনুভূতি পেয়ে ববি পিটপিটে চোখে পাশ ফিরে তাকালো। লিলি কাঁধ হয়ে শুয়ে চোখের পাতার সমস্ত শক্তি দিয়ে চোখ জোড়া বুঝে আছে, যাকে বলে জিম্মাম খিচে থাকা। ববি কপাল কুঁচকে ঘুম জড়ানো স্বরে লিলিকে উদ্দেশ্য করে বলল, ঘুমাওনি তুমি? এইভাবে জিম খেয়েছি আছো কেন? লিলি ফট করে চোখ জোড়া খুলে গোমরা মুখে বলল, ভয়ে টেনশনে ঘুম আসছে না ববি। বুকের ভেতরটা কিছুক্ষণ পরপর মোচড় দিয়ে উঠছে, বমি বমি ভাব হচ্ছে, মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, শরীরটা ঢকঢক করে কাঁপছে। কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না ববি, ভীষণ ববি কিছু সময় মৌন থেকে পর মুহূর্তে কিছুটা ম্লান হেসে লিলিকে তার বুকে টেনে এনে মাথায় হাত বুলিয়ে বলল, রেজাল্টের পূর্ব মুহূর্তে ভয়, উদ্বিগ্নতা এবং টেনশনে থাকাটা নিতান্তই স্বাভাবিক। এতে তোমার কোনো দোষ দিচ্ছি না আমি। তবে তার মানে এটাও না যে এতটা ঘাবড়ে যেতে হবে, মানসিকভাবে নিজেকে অসুস্থ করে তুলতে হবে, ডিপ্রেশনে হুমড়ি খেয়ে পড়তে হবে, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়তে হবে। নিজেকে শক্ত রাখতে হবে তো নাকি? ধৈর্যে মেওয়া ফলে, প্রবাদটা জানা আছে নিশ্চয়ই। লিলি গলা জড়ানো স্বরে বলল, ববি, আপনি হয়তো বুঝতে পারছেন না, এই রেজাল্টের উপরেই কিন্তু ফিউচারের আমার সমস্ত স্বপ্ন, আশা, ভরসা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, সম্ভাবনা সব ডিপেন্ড করছে, সব। অর্থের যোগান দিয়ে হয়তো আপনি আমার স্বপ্ন পূরণের পাশে থাকতে পারবেন, তবে আমার সফলতা এনে দিতে পারবে একমাত্র আমার ভালো পড়াশোনা, আমার ভালো রেজাল্ট, আমার ট্যালেন্ট, আমার টার্গেট। আপনিই বলুন না ববি, আমার রেজাল্ট যদি ভালো না হয় তবে এত হাজার হাজার টাকা ছড়িয়ে কি আদৌ কোনো লাভ হবে? ববি প্রশ্নবিদ্ধ চোখে লিলির দিকে তাকিয়ে বেশ সিরিয়াস হয়ে বলল, আচ্ছা, এর আগে আমার একটা কোশ্চেনের অ্যান্সার দাও। সেটা হচ্ছে, তোমার নিজের প্রতি কনফিডেন্স আছে তো লিলি? লিলি অল্প সময় ভেবে পুনরায় শান্ত চোখে ববির দিকে তাকিয়ে বলল, অবশ্যই আছে। ব্যাস, হয়ে গেল। কনফিডেন্স আছে মানেই তুমি তোমার স্বপ্ন পূরণের দরজা প্রান্তে এসে দাঁড়িয়ে আছো। গুনে গুনে 3 কদম বাড়ালেই সফলতা তোমার বন্ধ দরজায় ঠক ঠক করে কড়া নাড়বে। তোমার পড়াশোনা, তোমার অ্যাম্বিশন, তোমার রেজাল্ট, তোমার টার্গেট, তোমার ট্যালেন্ট, তোমার উচ্চাকাঙ্ক্ষা সব নিশ্চিত। ববিকে শক্ত করে জাপটে ধরে লিলি করুণ আবদারের স্বরে বলল, আজ আপনি সাইডে যাবেন না প্লিজ ববি, সারাটা দিন আমার পাশে থাকবেন। আজকের দিনটাতে আমি আপনাকে খুব করে পাশে চাইছি। আপনি পাশে থাকলে হয়তো আমার কনফিডেন্স দ্বিগুণ হারে বাড়বে। ওকে ফাইন, তাই হবে। ববি সারাক্ষণ আজ লিলির পাশেই থাকবে। ফর দ্য গড শেখ লিলি, এখন একটু ঘুমাও। সারা রাত তো চোখের পাতা এক করনি, ছটফট ছটফট করেছ। এখন একটু ঘুমানোর চেষ্টা করো প্লিজ, রিলিফ লাগবে। লিলি হাল্লাতি স্বরে বলল, তাহলে চুলে বিলি কেটে দিন। ববি মুচকি হেসে লিলির চুলে বিলি কেটে দিল। খানিকক্ষণের মধ্যেই লিলি গভীর ঘুমে তলিয়ে পড়ল। লিলিকে ঘুম পাড়াতে গিয়ে ববি নিজেও এক পর্যায়ে ঘুমিয়ে পড়ল। সকাল 10:55। জিনি আহমেদ, সাহেরা খাতুন এবং ববি তিনজনই রুমের এই দিকে সেই দিকে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। লিলি হাঁটুর ওপরে কপাল ঠেকিয়ে আড়ষ্ট ভাব নিয়ে বেডের ওপরে বসে আছে। ডেস্কের ওপরে সকালের নাস্তার ট্রে প্লেটে চাপা পড়ে আছে। লিলি কিছুতেই মুখে কিছু তুলছে না। ভয়ে, উদ্বিগ্নতায়, টেনশনে শুধু চোখের জল ছাড়ছে। ববি স্টাডি টেবিলে নিশ্চুপ হয়ে বসে
লিলির রেজিস্ট্রেশন কার্ড হাতে নিয়ে ফোনে স্ক্রলিং করছে। 11টা বাজতেই রেজাল্ট চেক করবে। সাহেরা খাতুন দরজার একপাশে দাঁড়িয়ে আর চোখে লিলির দিকে তাকিয়ে খড়তর স্বরে বললেন, ন্যাকামোটা একটু বেশি হয়ে যাচ্ছে না? এসএসসি পরীক্ষা আমরাও দিয়েছি, রেজাল্ট আমরাও পেয়েছি। কই, আমরা তো এই মেয়ের মতো এত ঢং, এত ন্যাকামি করিনি। খাওয়া দাওয়া বন্ধ করে এভাবে নাকের জলে চোখের জলে বুক ভাসাইনি। জিনি আহমেদ তিক্ত স্বরে বললেন, ছাড়ো না সাহেরা, এখন এসব বলে কোনো লাভ আছে বলো? দেখছো মেয়েটা এমনিতেই খুব টেনশনে আছে, মাঝখানে তুমি ঢুকে আরও বেশি টেনশন বাড়াচ্ছ, মন খারাপ করে দিচ্ছ। সাহেরা খাতুন তেড়ে এসে লিলির মুখোমুখি বসে ডেস্কের ওপর থেকে নাস্তার প্লেটটা হাতে নিয়ে লিলিকে উদ্দেশ্য করে ক্ষীণ স্বরে বললেন, এই মেয়ে, মুখ তুলো, আমার দিকে তাকাও। লিলি নাক টেনে কেঁদে সাহেরা খাতুনের দিকে তাকালো। তৎক্ষণাৎ সাহেরা খাতুন জোর করে লিলির মুখে আস্ত একটা অমলেট পুড়ে দিল। লিলি অমলেট মুখে নিয়ে নাক মুখ কুঁচকে আধো স্বরে বলল, কি করলেন আম্মু? জোর করে খাওয়ালেন কেন? সাহেরা খাতুন ঝগড়ুটে ভাব নিয়ে বললেন, না খেলে একটু পরে সেন্সলেস হয়ে পড়বে, বুঝলে? তখন তো আমার ছেলেরই তোমাকে নিয়ে টানাটানি করতে হবে, বাঁধবে আরও এক্সট্রা ভেজাল। তাছাড়া আমি জানি তুমি খুব ভালো রেজাল্ট করবে, তাই এভাবে না খেয়ে শরীরকে কষ্ট দিয়ে মুখ ফুলিয়ে বসে থাকার তো কোনো মানে হয় না। তন্মধ্যেই ববি ফোনের দিকে তাকিয়ে বড় একটা স্বস্তির শ্বাস ছেড়ে চোখ জোড়া কিছুক্ষণ বুজে রেখে মাইন্ডটাকে শান্ত করে স্টাডি টেবিল থেকে লিলিকে উদ্দেশ্য করে ম্লান স্বরে বলল, নিশ্চিন্তে খাও লিলি, মনটা শান্ত করো, A+ তুমি পেয়ে গিয়েছো। চিবানো ভুলে লিলি হতবম্ব হয়ে ববির দিকে তাকালো। জিনি আহমেদ ভীষণ খুশি হয়ে বললেন, ইস, কি যে খুশি লাগছে না, আমি এক্ষুনি খায়রুলকে বলছি মিষ্টি নিয়ে আসতে। জিনি আহমেদ প্রস্থান নিলেন। সাহেরা খাতুন ক্ষীণ হেসে কিছু বলার পূর্বেই লিলি খুশিতে চোখের জল ছেড়ে সাহেরা খাতুনকে জাপটে ধরে কান্নাজড়িত স্বরে বলল, দেখলেন তো আম্মু, মায়েরা চাই বলেন তাই সন্তানদের জীবনে ফলে যায়। আপনি একটু আগে বলেছিলেন না আমার খুব ভালো রেজাল্ট হবে, দেখলেন তো আপনার কথা কতটা মিলে গেল, আপনার মেয়ে কতটা ভালো রেজাল্ট করলো। সাহেরা খাতুন চোখের কোটরে জল নিয়ে লিলিকে জাপটে ধরতে গিয়েও থেমে গেলেন। খানিকক্ষণের মধ্যে লিলিকে ছেড়ে উনি দ্রুত পায়ে রুম থেকে প্রস্থান নিলেন। ববি দরজা আটকে লিলির মুখোমুখি বসে বাঁকা হেসে লিলির অশ্রুসিক্ত চোখের দিকে তাকিয়ে বলল, রেজাল্ট বের করে দিলাম, টেক্সট দিবে না? লিলি চোখের জল মুছে উৎসুক স্বরে বলল, আগে বলুন না আমি সত্যি A+ পেয়েছি। ববি ভ্রু উঁচিয়ে বলল, কেন, নিজের কনফিডেন্সের ওপর কোনো ডাউট আছে? কোনো চান্সই নেই, তবু মন মানছে না ববি, প্লিজ আরও একবার চেক করে বলুন না। 3 বার চেক করেছি ওকে, বারবার একই রেজাল্ট এসেছে, A+ পেয়েছো তুমি, A+। উচ্ছ্বাসে বিভোর হয়ে লিলি ববিকে খুব শক্ত করে জাপটে ধরে কাঁদো কাঁদো স্বরে বলল, আমি পেরেছি ববি, নিজের সমস্ত মেধা কাজে লেগে লাইফের একটা টার্নিং পয়েন্ট এসে দাঁড়াতে পেরেছি। আরও 3 ধাপ এগিয়ে যেতে হবে আমাকে। আমি জানি ববি, আপনি পাশে থাকলে আমি সব খুব অনায়াসে সেই 3 ধাপ এগিয়ে যেতে পারবো, কিছু একটা অ্যাচিভ করতে পারবো। লিলিকে বুকে নিয়ে ববি দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বলল, সব হবে লিলি, সব। আমিও এই ফাঁকে মাস্টারটা কমপ্লিট করে নেই, আর মাস্টারের পরপরই ভালো একটা জব খুঁজে নেব। তখন তোমার পড়াশোনার সমস্ত খরচ আমি নিজেই বহন করতে পারবো। তোমার স্বপ্ন, আশা, ভরসা, টার্গেট, প্রত্যাশা সব পূরণ করব আমি, সব। তোমার স্বপ্ন পূরণের প্রত্যেকটা ধাপে আমি তোমার পাশেই থাকবো লিলি, বেস্ট গাইডার অ্যান্ড বেস্ট হাজব্যান্ড হিসেবে। লিলি মৃদু হাসল। লিলিকে বুক থেকে উঠিয়ে ববি বাঁকা হেসে লিলির থুতনি চেপে ধরে নেশাক্ত চোখে লিলির ঠোঁটের দিকে তাকিয়ে বলল, টেক্সট চাই আমার, এক্ষুনি, এই মুহূর্তে। লিলি অস্পষ্ট স্বরে বলল, কি বলুন? ববি ঘোর লাগা স্বরে বলল, কিস অন মাই লিপস। লিলি লজ্জায় মূর্ছা গেল। ববির থেকে থুতনিটা ছাড়িয়ে
লিলি এক ছুটে বিছানা থেকে নামতেই ববি হিংস্রভাবে লিলিকে বেডের কার্নিশে চেপে ধরল। লিলি চঞ্চলা চোখে ববির দিকে তাকিয়ে আছে। ববি চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে বলল, প্রবলেম কি? নিজে থেকে আমার ঠোঁটে চুমু খেতে প্রবলেম কি? হ্যাঁ, লিলি ভয়ে কুকিয়ে বলল, ছাড়ুন, মামুকে কল করতে হবে, বাড়িতে কল করতে হবে। কোথাও কল করতে দেব না ওকে, যতক্ষণ না আমি আমার কোশ্চেনের অ্যান্সার পাচ্ছি। লিলি খানিক রাগান্বিত হয়ে কপাল কুঁচকে বলল, কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো না আপনাকে, বুঝেছেন? ছাড়ুন বলছি হাতটা। ববি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে লিলির হাত দুটো খুব শক্ত করে চেপে ধরে বলল, ছাড়ছি না কিছুতেই, অ্যান্সার করে দেন ছাড়া পাবে। লিলি বেশ বুঝতে পেরেছে এমনি এমনি ববির হাত থেকে নিজেকে ছাড়ানো আজ কিছুতেই সম্ভব হবে না। ববির জেদের কাছে আজ তাকে হার মানতেই হবে, লাজ লজ্জাকে বিসর্জন দিতে হবে। তাই কোনো রকম দেরি না করে লিলি চোখজোড়া বুজে ববির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ববির চোখজোড়া প্রকাণ্ড করে লিলির দিকে তাকিয়ে আছে। পর মুহূর্তে বাঁকা হেসে ববি লিলির ঠোঁটজোড়া তীব্রভাবে আঁকড়ে ধরল। বিকেল 4টে। ববি জুবায়ের আহমেদের বাড়ি থেকে এইমাত্র বের হলো। মিষ্টি নিয়ে একটু আগেই ববি জুবায়ের আহমেদের বাড়িতে ঢুকেছিল। লিলির দুর্দান্ত রেজাল্টে জুবায়ের আহমেদ ভীষণ খুশি। সোনিয়া আহমেদ লোক দেখানো খুশি হলেও ভেতরে ভেতরে হিংসেই ফুসফুস করছেন। মিষ্টি হাতে নিয়ে ববি এবার হেমার শ্বশুরবাড়ির দিকে রওনা হলো। হেমাদের দুতলায় কলিং বেল চাপতেই আয়রা সদর দরজা খুলে দিল। ববিকে দেখা মাত্রই আয়রা খুশিতে ফেটে পড়ল। উচ্ছ্বাসিত হয়ে আয়রা ববির ডান হাতটা চেপে ধরে উচ্চস্বরে হেসে বলল, আমি বিশ্বাস করতে পারছি না ববি, তুমি এসেছো। ববি এক ঝটকায় আয়রার হাতটা ছাড়িয়ে তিক্ত স্বরে বলল, যখন তখন অকারণে আমার হাত ধরাটা আমার মোটেও পছন্দ না এরা। নেক্সট টাইম আমার থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখবে, এভাবে হুটহাট করে হাত ধরবে না প্লিজ। আয়রা রাগে গজগজ করে বলল, আমার ছোঁয়া খুব বিরক্ত লাগে না, লিলির ছোঁয়া খুব ভালো লাগে। লিলি আমার ওয়াইফ আয়রা, অবশ্যই পর নারীর ছোঁয়ার চেয়ে লিলির ছোঁয়া আমার প্রত্যাশিতভাবেই ভালো লাগবে। আয়রাকে পাশ কাটিয়ে ববির ড্রয়িং রুমে পা রাখতেই আফনান হুমড়ি খেয়ে ববির সামনে এসে দাঁড়ালো। একগাল হেসে ববি আফনানের কাঁধে হাত রেখে বলল, হেই আফনান, হোয়াটসঅ্যাপ? আফনান উচ্চ হেসে ববিকে জাপটে ধরে বলল, ফাইন, তোমার অবস্থা নাই বা জিজ্ঞেস করলাম, কজ আই নো আজ তুমি ভাবির খুশিতে কতটা খুশি। অমনি আয়রা পেছন থেকে তেড়ে এসে দুজনের মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্নবিদ্ধ চোখে বলল, ভাবির খুশি মানে কিসের খুশি? ববি কিছু বলার পূর্বেই আফনান বলে উঠল, আরে আজ এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হলো না, ভাবি A+ পেয়েছেন, বুঝেছিস? আয়রা হঠাৎই হট্ট হেসে বলল, বউ A+ পেয়েছে বলে ববি এত খুশি? আমি তো ভেবেছিলাম বউ আবার প্রেগনেন্ট হলো না তো। ববি খুব সাবলীল স্বরেই বলল, বাবা হওয়ার বয়স আমার পার হয়ে যাচ্ছে না এরা, তোমাকে অন্তত এই বিষয়টা নিয়ে ভাবতে হবে না। আর হ্যাঁ, নেক্সট টাইম এসব বিপত্তিকর কথা আমাকে না বললেই খুশি হব। প্রসঙ্গ পাল্টে ববি ম্লান হেসে প্রশ্নবিদ্ধ চোখে আফনানকে বলল, আপু কোথায় আফনান? ভাইয়া এবং ভাবি তো ক্লিনিকে গেছে, এই তো একটু আগেই বের হলো। ববি কিছুটা ব্যতিব্যস্ত হয়ে বলল, হঠাৎ ক্লিনিকে কেন? আপুর শরীর ঠিক আছে তো? একদম ফিট, হয়তো পার্সোনাল কোনো কারণে গেছে। মিষ্টির প্যাকেট দুটো ডাইনিং টেবিলের ওপরে রেখে ববি পিছু ফিরে আফনানকে উদ্দেশ্য করে বলল, আজ তাহলে আসি আফনান, তুমি একদিন আসো না আমাদের বাড়িতে। আয়রা দুজনের কথার মাঝখানে ঢুকে হুট করে ববিকে উদ্দেশ্য করে বলে উঠল, একদিন তো আমাদের সবাইকে ইনভাইট করতে পারো ববি, খেয়ে দিয়ে তোমার বাড়িতে একটু ঘুরে আসতাম। ববি ইতস্তত বোধ করে বলল, ইনভিটেশনের কি দরকার আয়রা, তোমরা তো যে কোনো সময় যেতে পারো।
সত্যি বলছি, আমরা সবাই খুব খুশি হব। ওকে, তবে আগামী শুক্রবার আমরা সবাই তোমাদের বাড়িতে যাচ্ছি, কেমন? বাড়ি ফিরেই মামু, মামানি এবং আন্টিকে বলে দিও। আর হ্যাঁ, স্পেশালি তোমার ওয়াইফকেও বলে দিও। ববি কিছু বলার পূর্বেই আয়রাকে উদ্দেশ্য করে আফনান বলে উঠল, আগামী সপ্তাহে তোকে ছেলেপক্ষ দেখতে আসছে আয়রা। উল্টো ববির পরিবার এই বাড়িতে আসবে। ববিদের বাড়িতে আমাদের যাওয়ার কোনো স্কোপই নেই। আয়রা চোয়াল শক্ত করে বলল, পই পই করে বলেছি তোদের, আমি ছেলে পক্ষের সামনে কিছুতেই বসবো না। এরপরেও কেন তোরা আমাকে প্রেশার ক্রিয়েট করছিস বলতো? কিছুতেই আমি এখন বিয়ে করব না, কিছুতেই না। আয়রা জেদ দেখিয়ে প্রস্থান নিল। ববি জিজ্ঞাসু দৃষ্টিতে আফনানের দিকে তাকিয়ে বলল, সত্যি আয়রাকে দেখতে আসবে? আফনান ম্লান হেসে বলল, ববি, বাট আয়রাকে কিছুতেই রাজি করানো যাচ্ছে না। খুব রিয়্যাক্ট করেছে, খুব। আই থিঙ্ক আফনান, আয়ানকে কিছুটা সময় দেওয়া উচিত। মাত্রই তো একটা বিচ্ছেদ থেকে উঠল, নিজেকে স্বাভাবিক করতে অন্তত 5 থেকে 6 মাস সময় তো লাগবেই। আব্বু বুঝতে চাইছে না আসলে, খুব প্রেশার ক্রিয়েট করেছে আয়রার উপর। আব্বু ভাবছে বিয়ের পর হয়তো আয়রা কিছুটা স্বাভাবিক হবে, তোমাকে ভুলতেও অনেকটা সুবিধা হবে। হয়তো আঙ্কেলের সিদ্ধান্তটাও ঠিক। তোমরা যা ভালো মনে হবে তাই করো। আফনান বিষণ্ণ মনে ববির সম্মুখে দাঁড়িয়ে বলল, ওইটাকে মেহের আমাকে ভীষণ প্রেশার দিচ্ছে ববি। যেভাবেই হোক কিছুদিনের মধ্যে ওর ফ্যামিলিতে বিয়ের প্রপোজাল পাঠাতে। আগামী মাসের মধ্যে নাকি পাগলিটাকে বিয়ে করতে হবে। অ্যাকচুয়ালি হয়েছে কি ববি, ওর বাবা ওর বিয়ের জন্য খুব জাঁকজমকভাবে ছেলে খুঁজছে, তাই মেহের এত চাপ দিচ্ছে আমাকে। জিজুকে বলে দেখো না কি হয়। তোমারও তো বিয়ের বয়স হয়েছে, তাই না? তুমি মুখে স্বীকার না করলেও আমি কিন্তু বুঝতে পারি মেহেরকে তুমিও খুব ভালোবাসো। তাই যত দ্রুত সম্ভব জিজুকে বলে মেহেরের পরিবারে বিয়ের প্রস্তাবটা পাঠিয়ে দাও। দেখো না কি হয়। আফনান বেশ ভাবুক ভঙ্গি নিয়ে বলল, তাই ভাবছি। আগামী 3 মাস পরেই আমাকে আবার কাতার ব্যাক করতে হবে। যা করার এই 3 মাসের মধ্যেই করতে হবে। সব অবস্থায় তোমার পাশে আছি, ওকে? যে কোনো দরকারে অবশ্যই আমাকে পাশে পাবে। আফনান মৃদু হেসে হ্যাঁ সূচক সম্মতি জানালো। ববি ব্যতিব্যস্ত স্বরে বলল, আফনান, এখন আসছি। আসলে সাইটে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, খুব ইম্পর্টেন্ট। আরে চা তো খেয়ে যাও। আয়রাকে বলছি চা করতে। প্লিজ আফনান, ব্যস্ত হও না। ইচ্ছে থাকা সত্ত্বেও আমি বসতে পারছি না আসলে। খুব ইম্পর্টেন্ট কাজ আছে, খুব। আফনানের থেকে বিদায় নিয়ে ববি সাইটের উদ্দেশ্যে রওনা হলো। রাত 10টা। লিলি খুব সেজেগুজে অধীর আগ্রহ নিয়ে ববির জন্য খাবার টেবিলে ওয়েট করছে। কলিং বেল বেজে উঠতেই লিলি ব্যতিব্যস্ত হয়ে এক ছুটে সদর দরজাটা খুলে দিতেই ববির দেখা মিলল। লিলির দিকে তাকাতেই ববি কপাল কুঁচকে বলল, এত সাজের কারণ? লিলি খুব ভাব নিয়ে বলল, বাড়ি এত দুর্দান্ত একটা রেজাল্ট করলাম, রেজাল্টের সাথে সাজের কি সম্পর্ক? মেয়েরা খুশি হলেই সাজতে পছন্দ করে। আপনি তো ছেলে, বুঝবেন কিভাবে বলুন? ববি ভাবশূন্য হয়ে বলল, আমি তো ভেবেছিলাম আমাকে ইমপ্রেস করার জন্য সেজেছ, কিন্তু নিজের খুশিতে সেজেছ সেটা বুঝতে পারিনি। লিলিকে পাশ কাটিয়ে ববি ড্রয়িং রুম পার করে রুমে প্রবেশ করলো। গায়ের শার্টটা খুলে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। প্লেটে খাবার বেড়ে লিলি খাবার ভর্তি প্লেট সহ রুমে প্রবেশ করলো। কিছুক্ষণের মধ্যেই ববি ওয়াশরুম থেকে বের হয়ে এলো। ভেজা মুখটা টাওয়াল দিয়ে মুছে ববি আয়নায় লিলির প্রতিবিম্বের দিকে তাকিয়ে প্রশ্নবিদ্ধ স্বরে বলল, ডিনার ডান? নো, আপনার জন্য ওয়েট করছিলাম। ওয়েট করার কি আছে? ক্ষুধা তো আর আমার জন্য ওয়েট করবে না, তাই না? করবে না কেন? অবশ্যই করবে, করতে বাধ্য। প্যান্টের পেছন পকেট থেকে ছোট একটা জুয়েলারি বক্স বের করে ববি ম্লান হেসে লিলির মুখের সামনে ধরল। লিলি জিজ্ঞাসু দৃষ্টিতে ববির দিকে তাকিয়ে বলল, কি এটা? খুলেই দেখো না।
খাবারের প্লেটটা ডেস্কের ওপরে রেখে লিলি খুব উদ্গ্রীব হয়ে প্যাকেটে মোড়ানো জুয়েলারি বক্সটা হাতে নিয়ে সমস্ত র্যাপিং খুলে জুয়েলারি বক্সটা ওপেন করতেই চোখজোড়া প্রকাণ্ড হয়ে অবাক দৃষ্টিতে ববির দিকে তাকিয়ে বলল, নূপুর। ববি ভাবশূন্য হয়ে বলল, কেন পছন্দ হয়নি? বসা থেকে উঠে লিলি খুব উত্তেজিত হয়ে ববিকে চাপটে ধরে বলল, খুব পছন্দ হয়েছে ববি, খুব। লিলিকে শক্ত করে চাপটে ধরে ববি মৃদু হেসে জিজ্ঞাসা স্বরে বলল, হ্যাপি তো? খুব 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 হ্যাপি। ভাবতেই পারিনি এত বড় একটা সারপ্রাইজ আমার জন্য ওয়েট করছে। জাস্ট ভাবতে পারিনি ববি। আমার পুতুল বউ এত দুর্দান্ত একটা রেজাল্ট করেছে, তার হাজবেন্ড হিসেবে তাকে কিছু একটা গিফট করব না আমি, বলো? লিলি গলা জড়ানো স্বরে বলল, আমাকে দেওয়া আপনার ফার্স্ট গিফট। খুব সামলে রাখবো ববি। লিলিকে ছেড়ে ববি কপাল কুঁচকে লিলির অশ্রুসিক্ত চোখের দিকে তাকিয়ে বলল, কাঁদছো কেন তুমি? লিলি কান্নার মাঝেও হেসে বলল, উত্তেজনায় ববি। এই প্রথম আমার অ্যাচিভমেন্টে কেউ আমাকে কিছু একটা গিফট করলো, তাও আবার সেই ব্যক্তিটা আমার হাজবেন্ড। খুশিতে আমি কাঁদবো না বলুন? ববি অল্প সময় মৌন থেকে লিলির কপালে চুমু খেয়ে ম্লান স্বরে বলল, 2 বছর সময় দাও, শুধু জাস্ট 2 বছর। ঠিকঠাক একটা জব পেয়ে নেই, তখন এমন গিফট রোজ পাবে তুমি। কোনো কিছুর কমতি থাকবে না তোমার। 16 আনায় ভরিয়ে রাখবো। আমার তো এত গিফট চাই না ববি। আমার তো শুধু এই ববিটাকেই চাই। এই ববিই তো আমার কাছে আল্লাহর দেওয়া সবচেয়ে বেস্ট অ্যান্ড এক্সপেন্সিভ গিফট। এই ফুটা কপালে যে উপরওয়ালা এত বেস্ট কাউকে জীবনসঙ্গী হিসেবে লিখে রেখেছে, কে জানতো? লিলিকে ছেড়ে ববি লিলির ঠোঁটে দীর্ঘ একটা চুমু খেয়ে বলল, আর কিছু বলতে হবে না, জাস্ট শ্যাট আপ, শ্যাট আপ। লিলি ম্লান হাসল। আচমকা লিলিকে পাজা কোলে তুলে ববি বিছানায় বসিয়ে দিল। লিলির হাত থেকে নূপুরগুলো নিয়ে ববি লিলির পায়ের কাছে শাড়িটা আলতো হাতে একটু ওপরে তুলে পরপর 2 নূপুরই লিলির 2 পায়ে পরিয়ে দিল। লিলি মৃদু হেসে নূপুরগুলোর দিকে তাকিয়ে আছে। ববি বাঁকা হেসে লিলির 2 পায়ে দীর্ঘ 2 চুমু খেয়ে দিতেই লিলি লজ্জায় 2 হাত দিয়ে মুখটা ঢেকে নিল। খাবারের প্লেটটা হাতে নিয়ে ববি লিলির মুখের কাছে লোকমা ধরে বলল, প্লিজ ডোন্ট বি সাই লিলি, হাত সরাও আর খাবারটা খাও। লোকমা ধরে বসে আছি তো। লিলি মুখ থেকে হাত 2 সরিয়ে মুখটা হাঁ করে ববির দিকে তাকালো। ববি বাঁকা এসে লিলির মুখের কাছ থেকে লোকমাটা ক্রস করে নিজের মুখে পুরে নিল। লিলি মুখটা কালো করে এখনো হাঁ করেই আছে। ববি সেকেন্ড লোকমাটাও ক্রস করে নিজে খেয়ে নিল। লিলি এবার ভীষণ ক্ষিপ্ত হয়ে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়তেই ববি লিলির ডান হাতের কনুইটা শক্ত করে ধরে লিলিকে থামিয়ে ব্যতিব্যস্ত স্বরে বলল, আরে আরে, আমি তো জাস্ট মজা করছিলাম। ওঠো, হা করো প্লিজ, আর প্রমিস করছি নেক্সট লোকমাগুলো তোমার মুখেই যাবে। লিলি গোমরা মুখে পুনরায় হাঁ করল। ববি এবার কোনো রকম দুষ্টুমি না করেই পরপর অনেকগুলো লোকমা লিলির মুখে তুলে দিল। কিছুক্ষণের মধ্যেই 2 জন খাবারটা শেষ করে 2 জনেই 2 জনকে হাসতে পিষ্টে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ঘুমানোর আগ মুহূর্তে ববি লিলিকে বিভিন্নভাবে জ্বালিয়েছে। কিছুক্ষণ সমস্ত মুখে চুমু খেয়েছে, তো কিছুক্ষণ তীব্রভাবে লিলির ঠোঁটজোড়া আঁকড়ে ধরেছে। এইসব রোম্যান্টিক অত্যাচার সহ্য করেই পর মুহূর্তেই লিলি গভীর ঘুমে তলিয়ে পড়ল। 1 মাস পর, জুলাই মাসের 1 তারিখ আজ সাভারের সরকারি কলেজে আজ অ্যাডমিশনের ডেট লিলির। ভর্তি সংক্রান্ত সকল যাবতীয় খরচ খায়রুল আহমেদ বহন করলেন। সকালের দিকে লিলিকে অ্যাডমিশন করে দুপুরের দিকে বাড়ি ফিরেছে ববি। গতকাল ববি একবার নারাইল গিয়েছিল, নারাইল মাধ্যমিক বিদ্যালয় থেকে লিলির টেস্টিমোনিয়াল কালেক্ট করতে। লিলি অবশ্য অনেক বায়না করেছিল ববির সাথে একবার নারাইল যেতে, পরিবারের সবার সাথে একবার দেখা করতে। তবে ববি ইচ্ছে করেই লিলিকে সাথে নিয়ে যায়নি। লিলির বাবা আগে থেকে স্কুল থেকে টেস্টিমোনিয়াল কালেক্ট করে রেখেছিলেন। ববি যেতেই উনি টেস্টিমোনিয়ালটা ববির হাতে তুলে দিলেন।
লিলির মা এবং বাবা অনেক রিকোয়েস্ট করার পরেও ববি 2 ঘন্টার জন্যও বসেনি ওই বাড়িতে। বিকালে নারাইল পৌঁছে গভীর রাতেই ঢাকায় ব্যাক করেছে। গতকাল থেকেই লিলি তুখার রেগে আছে ববির ওপরে। সব কিছুতেই বড্ড রাগ দেখাচ্ছে। ববির আশেপাশেও ভিড়ছে না ঠিক মতো। এই বিষয়টা নিয়ে ববি খুব বিরক্ত। বিকালের থেকে বাড়ির সবাই রেডি হয়ে হেমার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। আজ আয়রাকে পাত্রপক্ষ দেখতে আসবে, সে কারণেই আজ খুব তোড়জোড় করে সবার ওই বাড়িতে যাওয়া। এছাড়াও ওই বাড়িতে যাওয়ার একটা বিশেষ কারণ আছে। হেমা মা হতে চলেছে। 1 মাস চলছে বেবির। সেজেগুজে লিলির চুলে খোপা বেঁধে আয়নার দিকে তাকাতেই পেছনে রাগান্বিত অবস্থায় ববিকে দেখতে পেল। ববিকে দেখা মাত্রই লিলি মুখটা কালো করে রুম থেকে প্রস্থান নিতেই ববি পেছন থেকে লিলির হাতটা শক্ত করে ধরে চোয়াল শক্ত করে বলল, কি হয়েছে তোমার? কি হয়েছে? কেন এমন ওভার রিয়েক্ট করছো? লিলি পিছু ফিরে রাগে গিজগিজ করে বলল, আপনি বুঝছেন না না, সব কিছু আপনাকে বুঝিয়ে দিতে হবে। লিলির হাতটা ছেড়ে ববি আলমারি এবং কাবার্ড থেকে লিলির সমস্ত শাড়ি কাপড় নামিয়ে একটা সুটকেসে পুড়ছে আর চোয়াল শক্ত করে চেঁচিয়ে বলছে, নড়াইলে পাঠিয়ে দিচ্ছি এখনই। সারা জীবন বাপের বাড়িতেই থাকবে। রিফাতকে সেকেন্ড বিয়ে করে ওখানেই সেটেল হয়ে যাবে। আর একদম এই বাড়িতে ব্যাক করবে না, একদম না।